কথা শোনা যায়? জি জি ওস্তাদ, ওস্তাদ, জি জি এখন শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি, বলছিলাম শোনা যাচ্ছে। মাল্টি লেভেল মার্কেটিং এর সংক্ষিপ্ত রূপ হলো MLM। এম মানে মাল্টি, এল মানে লেভেল, আর এম মানে হ্যাঁ মার্কেটিং। তো মাল্টি লেভেল মার্কেটিং যার লুগাবি মানা হলো মাল্টি বহু লেভেল স্তর মার্কেটিং মানে বিপণন। বহু স্তর বিশিষ্ট বিপণনকে MLM বলে। তো এই বহু স্তর বিশিষ্ট বিপণন এর উদ্দেশ্য কি, এর পারিভাষিক অর্থ কি? এর পারিভাষিক অর্থ এ বলতে পারি যে আমাদের দেশে বা সারা বিশ্বে প্রচলিত একটা ব্যবসা যার মধ্যে বস্তুর লেনদেন হয় স্তর ভিত্তিক। বস্তু লেনদেন করা হয়, ক্রয় বিক্রয় করা হয় স্তর ভিত্তিক। অর্থাৎ প্রথম একজন একটা বস্তু ক্রয় করবে ওই কোম্পানি থেকে, এরপর ওই কোম্পানি থেকে তার মাধ্যমে আরো অন্য লোকেরা ক্রয় করবে। তো যত লোক তার মাধ্যমে ক্রয় করবে, তো সে প্রথম ব্যক্তিটি ওই প্রত্যেকটা লোক থেকে কমিশন পাবে। যে সকল কোম্পানি এই MLM পদ্ধতিতে ব্যবসা চালু করেছে, এই কোম্পানিগুলোর ব্যবসাটা এরকমই যে এটা সরাসরি মার্কেটে বস্তুগুলো পাওয়া যাবে না, এই বস্তুগুলো কারো মাধ্যম হয়ে কিনতে হবে। তো যার মাধ্যম হয়ে কিনবো সে ব্যক্তি আমার থেকে কমিশন পাবে। উদাহরণস্বরূপ প্রথম একজন ব্যক্তি একটা মোটরসাইকেল ক্রয় করলো, সে ক্রয় করার পরে তার মাধ্যমে আরো 5 জন লোক ক্রয় করলো, ওই 5 জন লোকের মাধ্যমে আরো এরকম 50 জন লোক ক্রয় করলো। তো যত লোক এরকম ক্রয় করতে থাকবে প্রথম ব্যক্তি তার কমিশন পাবে, এমনি দ্বিতীয় ব্যক্তিও তার পরবর্তী লোক থেকে কমিশন পাবে, তৃতীয় ব্যক্তি তার পরবর্তী লোক থেকে কমিশন পাবে, আবার সবার থেকে প্রথম ব্যক্তি কমিশন পাবে। তো এই ব্যবসাটার মূলনীতি হলো যে এটা সরাসরি প্রত্যেকেই কোম্পানি থেকে কিনতে পারবে না। প্রথম একজন লোক কিনবে, তার মাধ্যমে পরবর্তী লোকেরা ক্রয় করবে, পরবর্তী লোকের মাধ্যমে তার পরবর্তী লোকেরা ক্রয় করবে, এভাবে স্তর ভিত্তিক লেনদেন চলতে থাকে। এই লেনদেনটাকে বলা হয় মাল্টি লেভেল মার্কেটিং, বহু স্তর বিশিষ্ট বিপণন। তো এটাই হলো মাল্টি মার্কেট। আমাদের দেশে প্রচলিত একটা নাম বলি, যেমন এক সময় ছিল ডেস্টিনি 2000 লিমিটেড, এটা হলো মাল্টি লেভেল কোম্পানি। এমনি ভাবে তিয়ানসি কোম্পানি আছে, ইনফিনিটি আছে, সেলফ আছে, এরা সবাই MLM কোম্পানির অন্তর্ভুক্ত। এরা তাদের পণ্য যে বিপণন করে, পণ্য যে মানুষের বিক্রি করে, স্তর ভিত্তিক বিক্রি করে। দোকানে দোকানে যে পণ্যগুলো পাওয়া যায় না, এদের পণ্যগুলো স্তর ভিত্তিক ক্রয় বিক্রয় হয়। এই সিস্টেমে ক্রয় বিক্রয়ের মাকসাদ কি? এই সিস্টেমে ক্রয় বিক্রয়ের মাকসাদ হলো কমিশন লাভ করা। তারা এভাবেই মানুষকে এরকম বোঝায়, তাদের এই ব্যবসায় যুক্ত হওয়ার জন্য এরকম মানুষকে তাশকিল করে এভাবে যে আপনি ছাত্র হন, অন্যটা চাকরিতে লিপ্ত হন, আপনি যে পেশায় নিয়োজিত হন না কেন, আপনি আমাদের কোম্পানি থেকে একটা পণ্য ক্রয় করবেন যার মূল্য হবে 5,000 টাকা বা 10,000 টাকা। এটা ক্রয় করার পরে আপনার আর কিছু করতে হবে না, আপনি শুধু আরো 5 জন লোককে এরকম বিক্রি করে দিবেন পণ্য, তারপর আপনি 5 জন লোক থেকে কমিশন পেয়ে যাবেন। এরপর আপনি বসে বসে খাবেন, ওই 5 জন লোক আরো যত লোকের কাছে বিক্রি করবে সেগুলো কমিশন আপনি পাবেন, ওই লোকেরা আরো যার কাছে বিক্রি করবে সেই কমিশন আপনি পাবেন। অর্থাৎ আপনি চাকরি পেয়ে গেলেন। MLM কোম্পানিতে আপনি একটা পণ্য কেনার মাধ্যমে তো চাকরি পেয়ে গেলেন। কি চাকরি সেটা? পণ্য বিক্রির চাকরি। তো পণ্য বিক্রি হতে আপনার সবসময় করতে হবে এমন না, আপনি একবার শুধু বিক্রি করবেন, হয়তো 5 জনের কাছে বিক্রি করতে হবে, এটা কোটা আছে, কোটা পুরা করবেন। এই কোটা পুরা করলে পরে যত আপনি নিচে চলতে থাকবে ডাউন লেভেলে, সবার থেকে আপনি কমিশন পাবেন। তাহলে আপনার একটা এরকম আয়ের উৎস হয়ে গেল। তো মানুষকে বুঝিয়ে বুঝিয়ে তারা এই ব্যবসায় যুক্ত করে। এই ব্যবসাটাই হলো মাল্টি লেভেল মার্কেটিং। এই ব্যবসার মধ্যে আমাদের উলামায়ে কেরাম অনেক পরিমাণে যুক্ত হয় এবং তারা এটাকে দলিল হিসেবে ব্যবহার করে যে আলেমরা তো এগুলো করে, কিন্তু ওই আলেমরা এগুলো করে যারা আসলে মাসআলা বুঝে না। তারা ওই যে লোভ, কি লোভ সেটা, যে আমি কমিশন লাভ করব। এখন কথা হলো কমিশন লাভ করলে সমস্যা কি? এটা তো ভালো একটা কাজ, ব্যবসা করলাম, ব্যবসা করে খেলাম। তো সেটি আমরা আজকে আলোচনার মধ্যে জানবো যে আসলে এটা কি সমস্যা আছে কিনা। ব্যবসার ধরনটা আমরা বুঝতে পারলাম যে প্রথম একজন কিছু ক্রয় করবে, ক্রয় করার পর তার মাধ্যমে যারা ক্রয় করবে সে তাদের থেকে কমিশন পাবে।
তার মাধ্যমে যারা কিনছে তাদের মাধ্যমে যারা ক্রয় করবে তাদের ক্ষেত্রে হচ্ছে প্রথম ব্যক্তি কমিশন পাবে। এই কমিশন লাভ করা হলো এই ব্যবসার একটা মূলনীতি। কমিশন লাভ করার জন্য মানুষ এই ব্যবসায় এরকম যুক্ত হয়। তো বিস্তারিত আলোচনা পরে করে প্রথমে পরিচয়টা দিলাম আপনাদেরকে। এমএলএম ব্যবসা হলো এ ধরনের ব্যবসা। দ্বিতীয় পর্যায়ে কখন থেকে শুরু হয়েছে আমাদের দেশে, তৃতীয় পর্যায়ে আমি হুকুম আহকাম বলবো। তো পরিচয়টা আরো স্পষ্ট করি, যেটা আমি একটু আগে বলেছি যে একজন কিনবে তার মাধ্যমে আরো লোক কিনবে, যারা কিনবে তার মাধ্যমে তাদের সে কমিশন পাবে। প্রথম স্তরে সে মেহনত করে 5 জন লোক জোগাড় করে, যেমন একটা কোম্পানি ছিল ডেস্টিনি 2000 লিমিটেড, তাদের একটা প্রোডাক্ট ছিল ট্রি প্লান্টেশন, গাছের প্রোডাক্ট। আর একটা প্রোডাক্ট ছিল নাইজেলা তেল, কালো জিরার তেল। তো তাদের নিয়ম ছিল যে কোনো ব্যক্তি যদি একটা এরকম 5,000 টাকা দিয়ে গাছ ক্রয় করে, যে গাছটা লাগানো হয়েছে সেই চট্টগ্রাম বান্দরবনে, তাহলে সে এখানে কোম্পানিতে যুক্ত হয়ে গেল। আর নিয়ম হলো এই কোম্পানিতে একটা পণ্য কিনলে সে 2টা গুণ অর্জন করে। সে পণ্যের ক্রেতা হয়, দ্বিতীয় পর্যায়ে সে পরিবেশক হয়ে যায়। ক্রেতা হওয়ার সঙ্গে সঙ্গে সে পরিবেশক হয়ে যাবে। ক্রেতা হয়েছে বস্তুটি পেয়ে গেল, আর পরিবেশক হয়েছে এটাকে বিক্রি করতে পারবে, তার 2টা গুণ অর্জিত হয়। এরপরে গাছটা সে শর্ত ছিল যে 5 জন লোকেতে বিক্রি করতে হবে। তাহলে 5 × 5 = 25,000 টাকা। 25,000 টাকার 5টা গাছে বিক্রি করে দিতে পারলে এখন সে একটা কি হয়ে গেল, মজবুত সদস্য হয়ে গেল। 5 জন লোক আরো যত লোক কাছে বিক্রি করবে সব কমিশন সে পাবে, সবার কাছ থেকে একটা কমিশন সে পাবে, একটা হার আছে, সেই হারে সে কমিশন পেতে থাকবে। এটা হলো এমএলএম এর ব্যবসা। এখানে আরেকটা বিষয় বুঝে রাখা উচিত, তারা যে পণ্যটা বিক্রি করে এই পণ্যটা মার্কেটে পাওয়া যায় না। এই পণ্য শুধুমাত্র ওই কোম্পানিতেই পাওয়া যায়, আর পণ্যের দাম হয় অনেক বেশি। মার্কেটে যদি 100 গ্রাম কালো জিরার তেল 100 টাকায় পাওয়া যায়, তাদের 100 গ্রাম কালো জিরার তেলের দাম 1,000 টাকা হবে কমপক্ষে। একটা গাছ আমরা সাধারণত কিনি কত টাকা, 100 টাকা, 200 টাকা। তারা এই গাছটা নেবে হলো 5,000 টাকা। এই গাছটা কোথায় থাকবে, তারা বলবে যে আপনার জন্য একটা জায়গা নির্ধারিত আছে, আমাদের চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়িতে জায়গা আছে, সেখানে আমরা গাছ লাগাই, সেই গাছটা আপনার। গাছের মধ্যে নাম্বার দিয়ে দেয় এবং বলে দেয় যে আপনারা খুঁজলে সেই গাছটা সেখানে গিয়ে পাবেন, আসলে পাওয়া যায় না কোনোদিন। যাই হোক, বাস্তবতা পরে আমি বলবো, আগে পরিচয়টা দিলাম। এটা হলো এমএলএম ব্যবসা। তিয়ানসি কোম্পানি, তারা বিভিন্ন জিনিস বিক্রি করে, আমাদের একটা ওষুধ বিক্রি করে তারা। মাথা ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিকের ঔষধ, যেগুলো মানুষ বেশি ভোগান্তি শিকার হয়, যেগুলো অসুস্থতা নিয়ে সেগুলো ওষুধ বিক্রি করে। অনেক পরিমাণে ওষুধ কিনতে হয়। এই ওষুধগুলো, একটা গ্যাস্ট্রিক ওষুধ পাওয়া যায় 5 টাকায়, তারা একটা ওষুধ বিক্রি 50 টাকায় বিক্রি করবে। মানুষ ক্রয় করে। তারপর কেন ক্রয় করে? এই ক্রয় করার মাসলা হলো, আমার তো একটা রোগ ভালো হইলো ওষুধ খেয়ে, অথবা আমি গাছ লাগিয়ে তো গাছ পাচ্ছি 5-10 বছর পরে, সাথে আমার আরেকটা লাভ আছে, সেটা হলো আমি কি হয়ে গেলাম, পরিবেশক হয়ে গেলাম। আমি যত লোকের কাছে বিক্রি করে দিব আমি কমিশন পাবো। এই কমিশন পাওয়ার আশায় তারা কি করে, কম দামে জিনিসটা বেশি দামে ক্রয় করে। এটাই হলো এমএলএম এর ব্যবসা। এর মধ্যেই ধোঁকাবাজিটা কি, ধোঁকাবাজি আমি ইনশাআল্লাহ আমি বলবো। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে আমার কথা? জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। বলবেন, এতটুকু হলো আমি দিলাম প্রাথমিক পরিচয় এমএলএম ব্যবসা। এই ব্যবসাটা অনেক পুরাতন, আবার খুব পুরাতন না। এই ব্যবসা পৃথিবীতে সর্বপ্রথম চালু হয়েছে আমাদের জানা মতে 1945 সালে। 1945 খ্রিস্টাব্দে এই ব্যবসাটা প্রথম চালু হয়েছে। এরপর আস্তে আস্তে বিস্তার লাভ করেছে। প্রথম দিকে কিন্তু এই ব্যবসাটা বর্তমান জামানায় যে তার রূপ, এই রূপে ছিল না। প্রথম দিকে এমএলএম ব্যবসাটা এমন ছিল, আমাদের দেশে যেরকম চালু হয়েছিল যে হ্যাঁ, মানি অর্ডার পোস্ট অফিসের মাধ্যমে, এটা ধোঁকাবাজি ব্যবসা চালু করেছিল তারা। পোস্ট অফিসের মাধ্যমে একজন নামে একটা মানি অর্ডার, একটা কি টাকা যাইতো কিছু, অপরিচিত ঠিকানা থেকে আসবে, আমি চিনি না, এরকম লোক থেকে আমার কাছে একটা কি টাকা আসে। আর চিঠি আসতো, এই চিঠির মধ্যে লেখা থাকতো, আর 2টা ঠিকানা দেওয়া থাকতো, যে আপনি ওই 2 ঠিকানায় এত টাকা পাঠাবেন, এতে আপনি অনেক লাভবান হবেন, আপনাকে এই দেওয়া হবে সেই দেওয়া হবে।
এরকম লোভনীয় অফার পেয়ে অনেকে এটা যুক্ত হয়েছে, চিঠি পেয়েছে, সঙ্গে সঙ্গে 2 জায়গায় টাকা পাঠিয়ে দিয়েছে। সে যা পেয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি পাঠিয়ে দিয়েছে। তার আশা ছিল সে আরো পাবে, কিন্তু পরবর্তী এগুলো উধাও হয়ে গেছে। একসময় আইন করে এই পোস্ট অফিসের এই মানি অর্ডার টাকা পাঠানোর সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই এমএলএম কোম্পানির সনাতন পদ্ধতি বলা হয় স্কিম, পিরামিড স্কিম, যে আমেরিকায় চালু হয়েছিল এবং বিভিন্ন দেশে পরবর্তী চালু হয়েছে। পিরামিড স্কিম কেমন ছিল? যে প্রথম একজন ব্যক্তি 1,000 টাকাতে সদস্য হবে। এখানে কোনো পণ্য দেওয়া হতো না। বর্তমানে যেমন পণ্য দেওয়া হয়, এটা আধুনিক সিস্টেম, পণ্য দেওয়া হয়, কিন্তু আগে প্রথম প্রথম চালু হয়েছিল পণ্য দিত না। বলতো আপনি 1,000 টাকাতে একটা সদস্য হয়ে যান, আপনি যদি পরবর্তীতে আরো 5 জন সদস্য আনতে পারেন আপনি কমিশন পাবেন। ওই 5 জন যত লোক নিয়ে আসবে সদস্য কমিশন পাবেন। কিসের সদস্য? কোনো কিছু নেই, ভিত্তি নেই, শুধু আপনি সদস্য হবেন এখানে। তো মানুষের মধ্যে অনেক সম্পৃক্ত হয়েছে। কেন সম্পৃক্ত হয়েছে? যে আমি তো মাত্র 5,000 টাকা খরচ করলাম, এরপর তো আমি এরকম কমিশন পেতে পেতে লক্ষ টাকার কমিশন পাবো, এই আশায় মানুষ এখানে সদস্য হয়েছে। পরবর্তী ধোঁকাবাজি প্রমাণিত হয়েছে যে আসলে কিছুই নাই, পরবর্তী কমিশনও দেওয়া হয় নাই। আর সব লোক তো কোটা পুরাও করতে পারে না, 5 জনের কোটা পুরা করতে হবে। কারণ 5 জনকে বুঝিয়ে বুঝিয়ে এখানে সদস্য বানানো সহজ ব্যাপার ছিল না। এই জন্য কি 100-র মধ্যে হয়তো 80 ভাগ মানুষই সদস্য সংগ্রহ করতে পারতো না, ওই তার সদস্য হওয়ার টাকা টাকা মারা যেত। এইভাবে পিরামিড স্কিম চালু হয়, পরবর্তী বন্ধ হয়ে গেছে এটা। তো পিরামিড স্কিম বন্ধ হওয়ার পর কার্যক্রম বন্ধ থাকে নাই, তারা আবার নতুন নামে নতুন পদ্ধতিতে কার্যক্রম চালু করেছে। তো আমাদের দেশে সর্বপ্রথম যে কোম্পানিটা চালু হয় এমএলএম কোম্পানি, সেটা চায়না কোম্পানি ছিল। যার নাম হলো, তাদের প্রোডাক্ট ছিল, কোম্পানি হচ্ছে টংচ্যাং। টংচ্যাং নামে একটা তারা পণ্য বিক্রি করত, যে পণ্যটা ছিল হলো পানি পরিশোধনের পণ্য। যে পানি করে না, ফিল্টার করে না, তো পানি ফিল্টার করারটা কি মেশিন ছিল, নাম ছিল টংচ্যাং। এই নামে এই কোম্পানিটা এরকম প্রসিদ্ধি লাভ করেছিল। তো আরেকটা কোম্পানি জিজিয়ান, চায়না 2টা কোম্পানি, টংচ্যাং এটা কি জিজিয়ান কোম্পানি। এই 2টা কোম্পানি, টংচ্যাং কোম্পানি নিয়ে এসেছিল এরকম পানির ফিল্টার। পানির ফিল্টার তারা এরকম বিক্রি করত। বাজারে তো ফিল্টার পাওয়া যেত 2,000 টাকায়, তো তারা বিক্রি হতো 5,000 টাকায়। কিন্তু মানুষকে তারা একটা লুপ দেখিয়েছে। লুপটা কি? আপনি যদি একটা পণ্য 5,000 টাকাতে কিনেন, যার দাম হলো 2,000 টাকা, তাহলে আপনি আমাদের কি হয়ে যাবেন? সদস্য হয়ে যাবেন। কি সদস্য? ডিস্ট্রিবিউটর হয়ে যাবে। প্রথম আপনি ক্রেতা, ক্রয় করলেন একটা পণ্য, এরপর দ্বিতীয় ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর মানে কি? ডিস্ট্রিবিউটর মানে হলো পরিবেশক। পরিবেশক কিসে পরিবেশক? যে পণ্যটা বিক্রি করতে পারবেন বাহিরে। যদি আপনারা আমাদের এই পানি পরিশোধনের এই পানি এরকম ফিল্টারের যে মেশিনটা বিক্রি করে দেন, যত বিক্রি করবেন তত কমিশন পাবেন। শুধু তাই না, আপনি বিক্রি করলেন 5 জনের কাছে, আপনি 5 জন কমিশন পাবেন। ওই 5 জন যাদের কাছে বিক্রি করবে তাদের থেকে আপনি কমিশন পাবেন। ওরা আবার যার কাছে বিক্রি, তার থেকে আপনি কমিশন পাবেন। এই লোক দেখিয়ে তারা কোম্পানি চালু করে, চায়না কোম্পানি। এবং ভালোই চলছিল। মহাসড়কের মধ্যে হিড়িক পড়ে গেল যে আমরা তো কি করতে পারবো, এই কোম্পানির পণ্য কিনলেই, পণ্য তো পেলামই, একটু খুব বেশি দাম লাগতে পারে, কিন্তু আমরা অনেক কমিশন লাভ করব। তারা এরকম স্তর স্তর ভিত্তিক তারা কমিশন দেখাতো। এত কজন হইলে আপনারা এই কমিশন পাবেন, এতজন হলে বিদেশ ভ্রমণ করবেন, এতজন হলে আপনার লক্ষ টাকা আপনার বেতন হয়ে যাবে, আপনাকে এত এত দেশ কি ভ্রমণ করানো হবে, বিমানের টিকিট দেওয়া হবে। এইভাবে তারা এরকম লোক দেখিয়ে দেখিয়ে মানুষকে এখানে সম্পৃক্ত করে। পরবর্তীতে অবশ্য আমাদের বাংলাদেশের মুফতি কেরাম সহ সারা বিশ্বের মুফতিরা ফতোয়া দিয়েছে এমএলএম সম্পর্কে, তখন এই টংচ্যাং বন্ধ হয়ে গিয়েছে। তো আমাদের দেশে সম্ভবত এগুলো 20 থেকে 25 বছর আগে চালু হয়েছিল, এমএলএম কোম্পানিগুলো জোরে সোরে। পরবর্তীতে এই টংচ্যাং বন্ধ হয়ে যায়, জিজিয়ান বন্ধ হয়ে যায়। এরপর বড় আকারে চালু হয় যেই কোম্পানি, সেটা হলো ডেস্টিনি। ডেস্টিনি 2000 লিমিটেড। এটা এক সময় বাজারকে দখল করে ফেলেছিল। শুধু তারা ব্যবসায়িক করে পত্রিকা চালু করেছে, পত্রিকার নাম ছিল ডেস্টিনি। তাদের বিশাল বড় এরকম ভবন ছিল, সেই ভবনে তারা এরকম কার্যক্রম পরিচালনা করত। যদি এখন তারা এরকম জেলে আছে, ডেস্টিনি মালিক তার স্ত্রী, ছাড়া পেয়েছে কিনা সেটা আমি জানি না, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল কোম্পানি বন্ধ হওয়ার পরে। তো এই ডেস্টিনি চালু হয়, ডেস্টিনি বন্ধ হয়ে যায়। ডেস্টিনি বন্ধ হওয়ার পরে আবার 2000 হয়তো 14-15 দিকে বন্ধ হয়েছে, 13-14-15 দিকে।
এই ডেস্টিনির মতো অনেক বড় বড় কর্মকর্তা ছিল, ডেস্টিনি করতে করতে অনেক উপরে লেভেলে চলে গিয়েছিল। তো তারা পরবর্তী বিভিন্ন নামে কোম্পানি বের করেছে। ডেস্টিনি বন্ধ হতে কি হয়েছে, দেখো আমাদের বড় একটা মাস যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, এই বড় মাসে বড় বড় ছোট ছোট মাসা করে ফেলবে। এরকম ডেস্টিনি যখন বন্ধ হয়ে যায়, ডেস্টিনি যে বড় বড় এরকম কর্মকর্তা ছিল, তারা একটা একটা কোম্পানি করেছে। কেউ করেছে তিয়ানসি নামে, কেউ করেছে ইনফিনিটি নামে, কেউ করেছে সেলফ নামে, আর বিভিন্ন নামে এরকম কোম্পানি চালু করেছে তারা। তো এভাবে আমাদের দেশে এমএলএম কোম্পানিগুলো চালু হয়ে যায়। এমএলএম কোম্পানির মূল ভিত্তিটাই হলো যে কমিশন লাভ করার জন্য মানুষ এখানে সম্পৃক্ত হয়। পণ্য তারা বিক্রি করে, কিন্তু পণ্যটা অনেক বেশি দামে বিক্রি করে। মানুষ বেশি দাম জেনেও বাজারের দামের চেয়ে অনেক বেশি দাম, কয়েক গুণ দাম, তা সত্ত্বেও তারা ক্রয় করে কেন? ওই যে ডিস্ট্রিবিউটর হবে, ডিস্ট্রিবিউটর হয়ে তারা কমিশন লাভ করবে। এই কমিশন লাভের আশায় তারা এই পণ্যটা বেশি দামে ক্রয় করে। কমিশন লাভ করতে পারে কিনা তারা, এবং এটা জায়েজ কি সেটা আমাদের জানা দরকার। প্রথম কথা হলো কমিশন লাভ বেশিরভাগ মানুষই করতে পারে না। ওই যে 5,000 টাকা দিয়ে কিনতে হবে 500 টাকার জিনিস, এটা মানুষকে অনেক বুঝাইতে হয়, বুঝিয়ে 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 সেখানে নিতে হয়। নেওয়ার পরে 5টা কোটা পুরা করতে হয়। এমএলএম এর সিস্টেম ছিল, ডিস্ট্রিক্ট সিস্টেম ছিল, 5টা কোটাকে পুরা করতে পারে না। কেউ হয়তো পারে, তো যে পারে সে কমিশন পায়, আর যারা পারে না তারা কমিশন পায় না। এই জন্য অনেক মানুষ, বেশিরভাগ মানুষই পারে না, এই জন্য কি তারা ছুটে যায়। তো যারা মেহনত করতেই থাকে তারা আবার কমিশন লাভ করে, অনেকে ভালো পরিমাণ কমিশনও পায়। তো এখন কথা হলো, এই এমএলএম কোম্পানিতে ইনকাম করা, টাকা উপার্জন করা জায়েজ কিনা, সমস্যা আছে কিনা। তারা মানুষকে বোঝায় যে আলেমরা না বুঝেই না জায়েজের ফতোয়া দেয়। ভালো একটা ব্যবসা ব্যবসা করে দেবো, হাতের কামাই, সে আলেমদেরকে বোঝায় আপনার মাসে কয় টাকা বেতন পান, এগুলো করেন, লক্ষ লক্ষ টাকা আপনার এরকম কমিশন পাবেন। ব্যবসা হলো দিনে খেত মতো করবেন, নিজে একটা মাসা করে ফেলবেন, নিজে এরকম অনেক মাসা চালাতে পারবেন, এরকম কি লোভ দেখায় তারা। কারণ কখনো জায়েজ না নাজায়েজ জানা দরকার আমাদের। তো আসলে আমরা প্রথমে একটা বিষয় জানা উচিত যে আমরা যে কোনো লেনদেন জায়েজ না নাজায়েজ বুঝবো কিভাবে। এর কিছু মূলনীতি কোরআন হাদিসে বর্ণনা করা আছে। সেই মূলনীতিগুলো আমরা যদি ভালো করে বুঝি জানি, তাহলে আমাদের কি হয়ে যাবে, যে কোনো ব্যবসা হালাল জানা সহজ হয়ে যাবে। কি মূলনীতি? 1 নম্বর মূলনীতি হলো যে লা ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আকলু মালিল গায়র বিল বাতিল নাজায়েজ। বাতিল পন্থে অন্যের মাল খাওয়া, এটা একটা হারামের মূলনীতি। এমনি গরার, ধোঁকা দেওয়া, মান গাশশানা ফালাইসা মিন্না, ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাজাস, দালালি করা, কিমার, জুয়া, এমনি শর্তে ফাসেদ, এসব কিছু দ্বারা কি হয়, ব্যবসা নাজায়েজ হয়ে যায়। শর্তের ফাসেদ দ্বারা তো আসলে ফাসেদ হয়, বাতিল হয় না, কিন্তু কিছু কিছু বিষয়কে বাতিলও হয়ে যায়, তবে নাজায়েজ হয়ে যায় এগুলো দাও। আকলু মালিল গায়ের বিল বাতিল করলে নাজায়েজ হয়। মানে আকলু মালিল গায়ের বিল বাতিল কিভাবে হয়? গরারের মাধ্যমে হয়, রিবার মাধ্যমে হয়। রিবা মানে সুদ, সুদ খাইলে অন্যের মাল বাতিল তরিকে খাওয়া হয়। ধোঁকা দিয়ে খেলাম, অন্যের মাল আমি করলাম, তাকে পচা মাল দিয়ে তার টাকা খেয়ে ফেললাম, ধোঁকা দেওয়া হলো। ধোঁকার মাধ্যমে আকলু মাল গায়ের বিল বাতিল হয়। কেমার, জুয়া, জুয়া করা, এরকম মানুষকে ঝুঁকির মধ্যে রেখে লাভ হইতে লস হইতে পারে, এরকম ঝুঁকির মাধ্যমে কারো কাছ থেকে মাল উসুল করে না, লটারি করে 1,000 মানুষ লটারি গ্রহণ করে 5 জন পুরস্কার পায়, সবাই এই আশায় লটারি গ্রহণ করে যে আমি হয়তো পুরস্কারটা পাবো। তাহলে এরকম ঝুঁকিতে অনিশ্চিত লাভের আশায় টাকা বিনিয়োগ করলে সেটা কি হয়ে যায়, বিমার হয়ে যায়। অনিশ্চিত লাভের আশায় টাকা বিনিয়োগ করা, আমি টাকা খরচ করবো, লাভ হবে কিনা এটা অনিশ্চিত, একেই কিমার বলে, জুয়া বলে। লটারি ওই জুয়ার অন্তর্ভুক্ত, এর দ্বারা ব্যবসা নাজায়েজ হয়ে যায়। দালালি করা, আমি বস্তু কিনবো না, কিন্তু আমি কি করলাম, দাম বাড়িয়ে দিলাম, তো সে আমার কাছে বেতন দিবে, এই জন্য তার দামটা বাড়িয়ে দিলাম, আরেকজনকে ঠকিয়ে দিলাম, এটাও কি নাজায়েজ। এরকম আরো কিছু উসুল আছে, যেমন উজরত বিলা আমল, কাজ না করে পারিশ্রমিক নেওয়া, এটাও নাজায়েজ। আবার আমল বিলা উজরত, উজরত বিলা আমল, আমল বিলা উজরত,
কারো কাছ থেকে আমি কাজ নিলাম, আমার ঘরে কাজ করাইলাম, তাকে বিনিময় দিলাম, পারিশ্রমিক দিলাম না। আমার একটা ঘরের কাজ শুরু হয়েছে, সে একটা দেয়াল করলো আর 3টা দেয়াল করলো না, চলে গেল কোনো কারণবশত, আমি অন্য লোক দিয়ে বাকি 3টা দেয়াল করালাম। এখানে সে একটা দেয়াল করার কারণে একটা দেয়ালে সে টাকার হকদার হয়ে গেছে। আমি যেরকম শর্ত করি, 4টা দেয়াল না করে দিলে তোমাকে আমি পারিশ্রমিক দিব না, এটা না জায়েজ। আর যে যতটুকু কাজ করবে তাকে ততটুকু পারিশ্রমিক দিতেই হবে। একে বলে আমল বিনা উজরত। উজরত ছাড়া কারো থেকে কোনো আমল নেওয়া যাবে না, এটা একটা শরীয়তের উসুল। আবার ক্রয় বিক্রয়ের মধ্যে অতিরিক্ত শর্ত আরোপ করে, এটা না জায়েজ, এটা মনে রাখতে হবে। কিন্তু হেদায়ের মধ্যে সব আছে, সফকাতাইনি ফি সফকাতিন বলে, এক চুক্তির মধ্যে এক চুক্তি শর্ত যুক্ত করা, এরকম করলেও ব্যবসা নাজায়েজ হয়ে যায়। যেমন মনে করেন আমি বললাম আমি আমার গরুটা বিক্রি করব, আমাকে 1 মাস দুধ খাওয়ার সুযোগ দিতে হবে। আমি বলদটা বিক্রি করব, 1 মাস আমার হাল চাষ করার সুযোগ দিতে হবে। এগুলো শর্তে ফাসেদ। অথবা বললো যে আমি তোমাকে আমার ঘরটা ভাড়া দিব, আমাকে 20,000 টাকা কর্জ দিতে হবে, এটা শর্তে ফাসেদ। অর্থাৎ এক চুক্তির মধ্যে আরেকটা এমন চুক্তি করা, যে চুক্তির দ্বারা কি হয়, এরকম ক্রেতা বা বিক্রেতার কারো লাভ হয়, এই শর্তে ফাসেদ বলে। আর সফকাতে নিবি সফকাতিন, এক চুক্তির মধ্যে এক চুক্তি শর্ত করা, যেমন আপনারা পড়ছেন হেদায়ের মধ্যে, যে এরকম আমি আম গাছে আম কিনলাম, শর্ত করলাম এই আমগুলো 1 মাস এই গাছের মধ্যেই থাকবে, এটা না জায়েজ। কারণ সফকাতে নিবি সফকাতিন হয়ে যায়, দুই চুক্তি একসাথে। সেটা কি, আম কেনার চুক্তি, এর মধ্যে আমি কিছু শর্ত করলাম, ঘাস ভাড়া নিলাম, এই গাছটা আমাকে ভাড়া দিতে হবে 1 মাস, তাহলে সফকাতে নিবি সফকাতিন হয়ে গেল, এগুলো না জায়েজ শরীয়ত। এই মূলনীতিগুলো জানার পরে এখন আমরা ফিট করব যে এমএলএম এর ব্যবসার মধ্যে কোনো নাজায়েজ আছে কিনা। তো আমি প্রথমেই বলেছিলাম পরিচয়ের মধ্যে যে এমএলএম এর ব্যবসার মধ্যে প্রথমে একটা পণ্য কিনতে হবে, যে কোনো ব্যবসা হোক না কেন। এমএলএম এর যত কোম্পানি আছে সবারই একটা শর্ত থাকে, একটা পণ্য কিনতেই হবে, পণ্য না কিনলে এই ব্যবসা আপনি যুক্ত হইতে পারবেন। তো পণ্য কিনলাম, ঠিক আছে, পণ্য কিনা তো নিষেধ না, কিন্তু পণ্য কিনবো যে আমি, আমার একটা শর্ত আছে, সেটা কি, আমাকে ডিস্ট্রিবিউটর বানাইতে হবে। যদি আমাকে তারা পরিবেশক না বানায়, বিক্রি করার সুযোগ না দেয়, আমি কিন্তু ওই 500 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে কিনবো না। তাহলে আমি সেখানে পণ্য কিনলাম কি শর্তে, যে আমাকে পরিবেশক বানাইতে হবে। আবার জি, আমি আমি আবার, তারাও আমার কাছে আমাকে পরিবেশক বানান, আমি যখন যে বলি যে ভাই আমাকে পরিবেশক বানান, আমার টাকা পয়সা নেই, গরিব মানুষ, আমাকে পণ্য বিক্রির সুযোগ দেন, আমাকে পরিবেশক বানান। পরিবেশক মানে আজির, আমাকে শ্রমিক বানান, আমি শ্রম দিব, কি শ্রম দিব, আপনার পণ্যগুলো বিক্রি করে দিব, আমাকে কমিশন দিয়ে। যে কোনোদিন আমাকে এরকম আজির বানাবে না, কিনা করলে, পণ্য না কিনলে। তাহলে তারা আমার কাছে আমাকে পরিবেশক বানাবে, আমাকে আজির বানাবে, ইজারা চুক্তি করবে, শর্ত হলে পণ্য কিনতে হবে, সবকাতারি সবকাতিন হয়ে গেল। আবার আমিও পণ্য কিনবো, শর্ত হলে আমাকে পরিবেশক বানাতে হবে, আজির বানাইতে হবে, আমার সঙ্গে ইজারা চুক্তি করতে হবে, আমি বায়ের মধ্যে ইজারাকে শর্ত করবো। দুই চুক্তি হয়ে গেল, একে সফকাতা নেবে সফকাতিন। এই চুক্তির কারণে এটা নাজায়েজ হয়ে যায়। দ্বিতীয়, এমএলএম এর ব্যবসার মধ্যে উজরত বিলা আমল পাওয়া যায়, আমল বিলা উজরত পাওয়া যায়। উজরত বিলা আমল কি হবে, এই যে আমি প্রথমে একটা গাছ কিনলাম, গাছ কিনে ডিস্ট্রিবিউটর হয়ে গেলাম, এরপর 5 জন ব্যক্তির কাছে আমি গাছ বিক্রি করলাম, আমি শ্রম দিলাম, পারিশ্রমিক পাবো। কিন্তু ওই 5 জন যে আরো 5 বছর 25 জন নিয়ে আসবে, ওখান থেকে আমাকে কমিশন দিবে, ওখানে আমার কোনো কাজ নেই। তাহলে এটা কি হয়ে গেল, আমি উজরত পেলাম, পারিশ্রমিক পেলাম, কোনো আমল ছাড়া। এটা হলো উজরত পেলাম আমল, কোনো কাজ না করে কারোর কাছে পারিশ্রমিক শরীয়তে জায়েজ নেই, এটা আকলু মাল জায়েজ বিল বাতিল হয়ে যায়। 3 নম্বর, আমল বিনা উজরত পাওয়া যায় এখানে। সেটা কিভাবে, কোন কোন ব্যবসা, সব ব্যবসার মধ্যে জানি, কোন কোন ব্যবসা এরকম আছে, কোন কোন কোম্পানিতে, যে ডেস্টিনিতে ছিল 5 জন সদস্য আনলে আপনি কমিশন পাবেন, 4 জন আনেন বা 3 জন আনেন, তাহলে কমিশন পাবেন।
4-5 জনে কোটা পুরা করতেই হবে। অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে একজন 4 জন লোক জোগাড় করলো, 5 জন আর পারলো না, সে 1 টাকাও কমিশন পাবে না। সে আমল করলো কিন্তু উজরত পেল না। এই 3টা সমস্যা এমএলএর মধ্যে আছে, জাহেরান আছে। আর বাতেনান যতগুলো ব্যবসা হারাম হওয়ার সবব সব পাওয়া যায়। কিভাবে? এই ব্যবসা মূলত ধোকার ব্যবসা, আসলে পণ্য বেচা মাকসাদ না, বেশি বেশি মানুষ সম্পৃক্ত করে কমিশন লাভ করা মাকসাদ, এখানে কমিশন খাওয়াই মাকসাদ হয় এখানে। এজন্য কম দামি জিনিসটা বেশি দামে বিক্রি করে। আর মানুষ এই লোভে সেখানে সম্পৃক্ত হয়ে আমি কমিশন পাবো, কিন্তু আকসার মানুষ এই কমিশনের যোগ্যতা অর্জন করতে পারে না, কমিশন পায় না। আর অনেক সময় কোম্পানি উধাও হয়ে যায়, অনেক সদস্য যুক্ত হয়ে গেলে উধাও হয়ে যায়, তো সমস্ত মানুষ এরকম লসের মধ্যে পড়ে যায়। আমরা আত্মীয় স্বজন খুঁজে দেখবো অনেক এই ধরনের ব্যবসা যুক্ত হয়েছে আর লস খেয়েছে। এই জন্য এখানে এরকম ধোঁকা আছে, খারাপ আছে, খারাপ। একসময় ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, অথবা বেশিরভাগ মানুষ এরকম কি সদস্য জোগাড় করতে পারবে না, তখন সেরকম বসে যাবে। তো কিছু সংখ্যক লোক, গুটি কয়েক লোক তারা কি করবে, লাভবান হবে। আর আকসার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত জাহেরি দিকটা হলো যে কম দামে জিনিস বেশি দামে কিনলো, পরে আর 1 টাকা কমিশন পেলো না। 500 টাকা জিনিস 5,000 টাকায় ক্রয় করলো, সে কোনো কমিশন লাভ করতে পারলো না, তো 4,500 টাকা তার লসে। আমরা এরকম এরকম এক সময় দেখেছি, আমাদের সাথীদের মধ্যে অনেকে শুনেছি, অনেকে সম্পৃক্ত হয়েছিল কিন্তু লস হয়েছে সবার। তো আমি এরকম, আমাকে একবার নেওয়া হয়েছিল এই কোম্পানিতে। তো তখন আমি মিশকাত করি, হেদায়েত সালেসে মাত্র সফকাদিন, আমি সফকাদিন পড়েছি। তো তখন আমাকে এরকম অনেক কিছু বুঝিয়েছে, কিন্তু আমার ওই একটু মাস্ত জানা ছিল, এরপর তারা আমাকে আর বুঝাইতে পারে নাই। তারা হুজুরদের মাধ্যমে বুঝায়, কিন্তু হুজুর নিজেরাই মাস্ত যায়, তাদের মাধ্যমে বুঝায়। মাসালান বলি, আমাকে যখন সে এমএলএম কোম্পানিতে নেওয়া হয় ডেস্টিনি অফিসে, প্রথমে আমাকে বোঝানো হয়েছিল যে তুমি এরকম শুক্রবারে কাজ করবে, কাজ করলে কমিশন পাবে। আমি মনে করছিলাম তাদের হয়তো দোকান আছে, দোকান অনেক মাল আছে, মালগুলো বিক্রি করবো, আমাকে কি দিবে, কমিশন দিবে, বেতন দিবে। গেলাম, তো যাওয়ার পরে দেখি কোনো মাল টাল কিছু দেখা যায় না, ছোট ছোট খুব দেখা যায়। এই পত্রে খোপের মধ্যে একজন লোক বসে আছে, তার কাছে কয়েকজন লোক যাচ্ছে, ওদের এসে বুঝাচ্ছে। পরে দেখলাম যে আসলে এখানে পণ্য মূল মাকসাদ না, ওই তাশকিল করে করে তার কাছ থেকে টাকা উসুল করাই মাকসাদ এখানে। যখন আমার জেনে আসলো আমার কাছে গাছ বিক্রি করবে, গাছ বিক্রি করে আমি পরিবেশক হবো, আমার জেনে চলে আসলো সবকাদিন, আমি সবকাদিন মনে হয় যে গাছ কিনতে হবে আমার পরিবেশক হইতে হলে। আমি তো গিয়েছিলাম পরিবেশক হওয়ার জন্য, আমাকে পরিবেশক বানান, আমি কিছু পরিবেশন করে কিছু কমিশন লাভ করি। কিন্তু তারা বলে না, গাছ কিনতে হবে। তারা জেনে চলে আসলো, তো গাছ কেনার সঙ্গে পরিবেশক হওয়ার সঙ্গে গাছ কেনার শর্ত সবকাদিন হয়ে যায়। তো প্রথম যে মৌলানা শরীফের কাছে আমাকে নেওয়া হলো, আমি বললাম এই কথা, সবকাদিন মনে হয়। তো সে আমাকে পাঠিয়ে দিল হাটহাজারী এক মুফতি সাহেবের কাছে। সেখানে গেলাম, যাওয়ার পরে হাটহাজারী মুফতি সাহেবকে আমি বললাম যে সবকাদিন মনে হয়। তিনি আমাকে বললেন একটু বাংলাতে বলেন। তো বাংলাতে বললেন, এটা বলার পরে আমি বুঝে ফেললাম যে কি মানে হাটহাজারী মুফতি। হয়তো হাটহাজারীর আশপাশে কোনোদিন ঘুরতে গেছিল, সে মুফতি হয়ে গেছে হাটহাজারী। সে সবকাদিন মানা বুঝে না, অথচ এটা কি, এটা সালাতের শুরুর দিকে আছে। তো এই হলো সেখানে অবস্থা। এইভাবে ধোকা দেয় তারা। তারা এরকম কিছু ইস্তেলা শিখে, ইংরেজি ইংরেজি ইস্তেলা, আপ লেভেল, ডাউন ডাউন লেভেল, ডিস্ট্রিবিউটর, অনেক কিছু ইস্তেলা আছে ওদের, এগুলো বলে তারা। একবার আমার কাছে কয়েকজন আসলো টিএনসি কোম্পানি থেকে, 3 জন লোক আসে। একজন রাজশাহী ইউনিভার্সিটিতে আরবি বিষয়ে পড়াশোনা করে, আরেকজন ঢাকা ইউনিভার্সিটি আরবি বিষয়ে পড়াশোনা করে, ইসলামী স্টাডিজে অনার্স করে, আরেকজন বিশেষ স্বার্থে সফর করেছে, টিএনসিতে ব্যবসা করে। তো আসার পরে আমাকে তো অনেকক্ষণ বুঝালো, আমি জানি ওদেরকে কিভাবে ধরতে হবে। ইংলিশে অনেক কিছু লিখলো, আপ লেভেল, ডাউন লেভেল, এ বি সি ডি, অনেক কিছু বুঝালো আমাকে। বুঝানোর পরে আমি কিছুই বলি নাই, সব আস্তে শুনলাম, এবং আমি যে বুঝলাম তারা আমাকে বুঝাই দিচ্ছে, আমি বুঝছি আপনারা যা বলছেন। এরপরে আমি আরবিতে লেখা শুরু করলাম, সফকাতিন এবি সফকাতিন, উজরত বিলা আমল, আমল বিলা উজরত, গরার, রিবা, তিমার, এগুলো লেখার পর তালাক্কিল জালাব, নাজাস, বায়ুল হাজিরিল বাদি, ইস্তেলাহগুলো লেখার পর তাকে বললাম যে মনে হয় বুঝতে পারছেন যে আসলে এটা কি আমি লিখেছি। এটা বলার পরে তারা একটা বুঝলো না এখানে যে কটা ইস্তেলা আছে।
আসলে আমি এটা কৌশল হিসেবে লিখেছি, আমি জানি বুঝবে না, কেন লিখলাম? দুর্বল করার জন্য। কারণ তারা প্রথমে যে আমি সহজে বুঝাতে যাই, অনেক কিছু বলবে, তারা এত কথা বলবে যে পেরেশান করে ফেলবে। আমি একটা বলবো, সে উত্তর দিবে। তো যখন আমি এগুলো আরবিতে লিখলাম, সে বুঝলো না, তখন তাদের সব শেষ। ইসলামিক স্টাডিজে পড়াশোনা করে, আরবি বিষয়ে আরবি ভাষা নিয়ে পড়াশোনা করে, কিন্তু ইস্তেলাহগুলো বুঝে না। আমি এভাবে বললাম, আপনার নিশ্চয়ই এগুলো পড়েছেন ফেকার কিতাবে, যেহেতু আপনার আরবি বিষয়ে পড়াশোনা করেন, ফেকা নিয়ে পড়াশোনা করেন, বা আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন, তখন তো গলার আওয়াজ পরিবর্তন হয়ে যায়। তো আসল বিষয় হলো, এখানে যে সমস্যাগুলো তারা নিজেরাও বুঝে না। তারা যে সকল আলেম বুঝে না, তাদেরকে সেখানে তারা ভিড়ায়, সেখানে এরকম নিয়ে তাদের মাধ্যমে মানুষের কাছে এই পণ্যগুলো বিক্রি করে ধোঁকা দেয় জাতিকে। আসলে এমএলএ ব্যবসাটা পরিপূর্ণ নাজায়েজ। নাজায়েজের মধ্যে ঘরার রয়েছে এখানে। ঘরার কিভাবে? ওই যে মানুষের কাছ থেকে কম দামে বেশি দামে বিক্রি করে লোভ দেখিয়ে, কিন্তু কেউ কমিশন লাভ করতে পারে না, বেশিরভাগ মানুষ কিন্তু বেশি দামে কিনে ফেললো সে বস্তুটা, বেশি দামে কেনার কারণে তার লস হয়ে গেল। এখানে তারা ঘরার করলো। এখানে তালাক্কিল জালাব আছে, বায়ুল হাজির ইবাদিও আছে। কিভাবে আছে? তালাক্কিল জালাব কাকে বলে? একটা লোক সরাসরি বাজারে গিয়ে একটা জিনিস বিক্রি করলে, বাজারের যে ভোক্তা তারা কম দামে কিনতে পারবে জিনিসটা, কিন্তু ওর মাঝখানে কয়েকটা হাত হাত পরিবর্তন অযথা, একে অযথা মধ্যসত্ত্ব ভোগ বলে। একজন মনে করেন রাস্তা থেকে কিনে আনলো, তার কাছ থেকে, তার কাছে আরেকজন কিনে আনলো, তার কাছে আরেকজন কিনে আনলো, এইভাবে পরে কি ভোক্তার হাতে পৌঁছলো। সবাই একটু একটু লাভ করবে, এই সবাইকে লাভ দিতে গেলে ভোক্তার ক্ষতি হয়ে গেল। তো এমএলএম এ সেই কাজটাই হয়। এমএলএম এ আমি সরাসরি পণ্যটা কিনতাম, মার্কেট থেকে কম দামে পেতাম, কিন্তু এই স্তরের মাধ্যমে ক্রয় করতে হয়। এই স্তর গুলাই হলো কি? তালাক্কিল জালাব, অথবা বায়ুল হাজিরিল বাদি, অর্থাৎ মধ্য সত্য। এই মাঝখানে সত্য আসার কারণে আমার দামটা বেড়ে গেল, ওদের কমিশন দেওয়া লাগবে। কমিশন দেওয়ার জন্য বস্তুটা বেশি দামে বিক্রি করে দেয় আমার কাছে। এই মধ্য সত্য ভোগের মধ্যে আছে। তো এরকম রিবা আছে এক ধরনের। রিবা কিভাবে? তারা একটা জিনিসকে এরকম কম দামি জিনিস একটা দাম দেয়, আর একটা সে এই লোভে এখানে টাকা বিনিয়োগ করে যে বেশি পাবে। রিবা যদি স্পষ্ট পরিপূর্ণ পাওয়া যায় না, শিবে রিবা, সে টাকা বিনিয়োগ করে বেশি পাওয়ার আশায়, সে 5,000 টাকা বিনিয়োগ করে লক্ষ লক্ষ টাকা পাওয়ার আশায়, এটা এক ধরনের কি রিবার সাথে মুসা বার্তা রাখে। অপর দিক থেকে এখানে কিমার পাওয়া যায়, জুয়া পাওয়া যায়। জুয়া কিভাবে? অনিশ্চিত লাভের আশায় টাকা বিনিয়োগ করা। এই দেশে 5,000 টাকা বিনিয়োগ করলো, 5,000 টাকা দিয়ে 500 টাকা জিনিস ক্রয় করলো, তার মানে কি 5,000 টাকা বিনিয়োগ করলো কি আশায়? সে হয়তো পরবর্তীতে এরকম অনেক লোক এনে দিতে পারবে, কমিশন লাভ করবে। তো এই যে কমিশন লাভ করবে, এটা নিশ্চিত অনিশ্চিত? এটা অনিশ্চিত। তো অনিশ্চিত লাভের আশাতে টাকা বিনিয়োগ করলে কিন্তু জুয়া বলে। এখানে জুয়া আছে। তাহলে শিবে রিবা পেলাম, জুয়া পেলাম, গরার পেলাম, তালাক্কিল জালাব পেলাম, বায়ুল হাজিরিল বাদি পেলাম। তো এত কিছু তারা বুঝবে না, বুঝাইতে গেলে এসকাল শেষ করে অনেক এসকাল করবে। তো মৌলিক ভিত্তিতে যদি বুঝাইলে, ধরাইয়া দিলে তারা কি সহজে বুঝে দিলে না যায়। এক নম্বর বিষয় এভাবে ধরতে হবে ওদেরকে, এখানে সফকাদিন সফকাদিন আছে। যত এমএলএম কোম্পানি এখানে কিছু কিনতে হবে, পরিবেশন করতে হবে। অনেক সময় সেবা দেয় তারা। কি সেবা? আপনি কম্পিউটার শিখিয়ে দিন, তারা এই সিস্টেম করে আপনি কম্পিউটার শিখবেন, এরপর যত সদস্য আনতে পারবেন আপনি কমিশন পাবেন, ওই সদস্য আনলে আপনি কমিশন পাবেন। এটা একটা সিস্টেম এমএলএম এর ব্যবসা। তো এগুলোর মধ্যে সফকাদিন বিসফকাদিন আছে। নিজেরটা কিনতে হবে পরিবেশক হইতে হলে, অথবা আমি কি করব, পরিবেশক না পারলে বস্তুটা ক্রয় করব না। তাহলে ক্রয়ের সঙ্গে ইজারার চুক্তি শর্ত করা হয়েছে, সফকাতাইন বিসফকাদিন, এটা না জায়েজ। আরেকটা বিষয় এখানে জাহেরান আছে, সেটা হলো উজরত বিলা আমল। প্রথম ব্যক্তি যে সদস্য হবে, সে কিন্তু ডাউন লেভেলে, নিচের লেভেলে, নিচের স্তরগুলোতে যত এরকম কি লোক যুক্ত হবে, কমিশন পাবে। তারা কাজ করবে, আমি কমিশন পাবো। এটা কি হয়ে গেল? উজরত বিলা আমল। অবশ্যই এই কথাটা বলতে গেলে তারা অনেক রকম এরকম কি করে উত্তর দেওয়ার চেষ্টা করে। কি উত্তর দেয়? তারা বলে যে না, এখানে কাজ করতে হয়, কাজ করা ছাড়া উজরত পাওয়া যায় না, কাজটা কি ট্রেনিং করাইতে হয়, বুঝাইতে হয়। এটা তখন তারা বলে যখন আপনি এসকাল করবেন। এসকাল না করলে তারা সেইভাবেই আপনাকে বুঝাবে।
আপনি কিছুই করেন, আপনি ঘরে বসে থাকবেন, আপনি ডাউন লেভেল চলতে থাকবেন, বসে বসে কমিশন পেতে থাকবেন, লক্ষ লক্ষ মানুষ এরকম সব দিক থেকে আপনি কি কমিশন পাবেন। এই জন্য এটা নাজায়েজ হয়ে যায়। তো মৌলিকভাবে এই কয়েকটা কারণে কারণে আমরা নাজায়েজ বলতে পারি। সফকাতে নবী সফকাতিন, উজরত বিলা আমল, আমল বিলা উজরত, এগুলোর কারণে এমএলএম এর ব্যবসাটা নাজায়েজ ব্যবসা। আর সাথে ভিতরে তো আছেই, ঘরার আছে, কিমার আছে, তারপরে তালাক্কিল জালাব আছে, বায়ুল হাজিল বাদি আছে। এই সকল কারণে আমরা বলে থাকি এমএলএম এর ব্যবসা নাজায়েজ। কিন্তু ওরা একটা কৌশল গ্রহণ করেছে, সেটা কি? আমরা যখন বলি এমএলএম, তারা এমএলএম ও স্বীকার করে। আমি অনেকের সেখানে সাথে এরকম কথা বলেছি, এমএলএম কোম্পানির লোকেরা, তারা আমাদের কাছে বোঝানোর চেষ্টা করে এসে। কেন বোঝানোর চেষ্টা করে? যে বড় মাস একজন উস্তাদ যদি এটাকে বুঝে ফেলে, এটাকে জায়েজ মনে করে ফেলে, এই মাধ্যমে মাদ্রাসার অনেক ছাত্র পাওয়া যাবে। এই জন্য তারা মাসাগুলোতে গিয়ে বোঝানোর চেষ্টা করে। তো আমি যখন বলি এটা এমএলএম এর ব্যবসা, তখন তারা বলে না এমএলএম না, আমরা এমএলএম ব্যবসা করি না। আগের থেকে তারা শুনেছে এমএলএম না জায়েজ, এমএলএম কেও স্বীকার করে। কিন্তু যখন ধরিয়ে দেওয়া হয় তখন তা স্বীকার করতে বাধ্য হয়। কি ধরিয়ে দেওয়া হয়? তখন এভাবে বলতে হয়, আসলে কি ব্যাপারটা এরকম কিনা। প্রথমে একজন লোক যুক্ত হবে, তার মধ্যে পর আরো কিছু লোক যুক্ত হবে, তাদের মাধ্যমে আরো লোক যুক্ত হবে, ব্যবসাটা এমন কিনা। তখন তার স্বীকার করে, হ্যাঁ ব্যবসাটা এমন। তখন বলতে হয় যে তাই এরকম যদি এদের এমএলএম হয়ে গেল, আপনি এমএলএম নাম অস্বীকার করতেছেন, কাজ তো এটাই। মানে এমএলএম মানেই তো স্তর বিশিষ্ট বিপণন, আপনার ব্যবসা স্তর চলে আসলো। এই জন্য কি তারা তখন স্বীকার করে, না ঠিক আছে আমাদেরটা কি এমএলএম এর ব্যবসা। তো এমএলএম এর ব্যবসা সম্পূর্ণ না যায়, সম্পূর্ণ হারাম। হালাল হওয়ার কোনো উপায় নেই, বিকল্পও নেই। কিন্তু তার আলেমদেরকে এরকম ভুলিয়ে ভুলিয়ে, যা সাধারণ আলেম, আয় ব্যবসা আয় উন্নতি কম, বেতন কম, তাদেরকে এরকম বুঝিয়ে এরকম সম্পৃক্ত করে ফেলে। আবার আরেকটা কাজ তারা করে, আলেমদেরকে তারা ইফতার মাহফিলে দাওয়াত দেয়। তিয়ানসি কোম্পানিদের ডায়েরির মধ্যে আমাকে দেখালো, সেখানে খতিব উবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই তাদের ইফতার মাহফিলে দোয়া করছেন। তো ইফতার মাহফিলে দোয়া করছেন, বোঝা গেল তিনি সমর্থন করেন। সমর্থনের জন্য ইফতার মাহফিলে দাওয়াত দিয়ে তারা এরকম ভিডিও করে রেখে দিয়েছে, ছবি উঠে রেখে দিয়েছে। আলেমদের বুঝে শুনে যাওয়া উচিত কোথাও গেলে। কার বাড়িতে আমি দাওয়াত খেতে যাব, কার ব্যবসায়িক পরিচয় দাওয়াত খেতে যাবো, এটা কোন ব্যবসা জায়েজ না জায়েজ বুঝে শুনে যাও। আমি যে ইফতার খেতে গেলাম, আমার ছবি উঠিয়ে রেখে দিল, আর আমার ছবি দেখে দেখে তারা ব্যবসা করে, যে না আমাদের এটা জায়েজ। জায়েজের প্রমাণ কি? খতিব উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের এই কোম্পানিতে এসেছে, তিনি সমর্থন করেছেন। এটা একেবারে কি, এটা ধোঁকা, মানুষকে ধোঁকা দেয়। এমএলএম কোম্পানিগুলো এইভাবে মানুষকে ধোঁকা দিয়েছে, দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। এই জন্য আমাকে সতর্ক হতে হবে। এবং যে কোনো ব্যবসার সামনে আসলে আমি এরকম হেদায়ার মাস্তাগুলো ফিট করব। যত কঠিন ব্যবসায়ী হোক, হেদায়ার সাধারণ উসুলগুলো ফিট করলে জায়েজ না বের হয়ে যাবে। হয়তো জোয়ার মধ্যে পড়বে, তাহলে রিবার মধ্যে পড়বে, তাহলে গালারের মধ্যে পড়বে, একটা একটা পড়েই যাবে। এই কত নতুন নতুন ব্যবসা বের হয়েছে বর্তমানেও। এই গত বছর এরকম সরকার একটা ব্যবসা বের করেছিল। সেটা কি? সরকার এরকম সর্বজনীন পেনশন বের করেছে, সর্বজনীন পেনশন। সরকারি চাকরি যেরকম পেনশন পায়, প্রত্যেকটা ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে পেনশন পাবে, এটা চালু করেছিল। এটা হয়তো এখনো চালু আছে, সারা পায়নি তারা। এটা একটা ধোঁকা ছিল। কিভাবে ধোঁকা ছিল? মানুষকে লোভ দেখিয়ে তারা এখানে সম্পৃক্ত করবে। কিন্তু এর মধ্যে আমরা প্রথমেই বলে দিয়েছি না জায়েজ বলেছি। কেন নাজায়েজ বলেছি? এর মধ্যে রিবা আছে। মানে এখন আমার প্রত্যেক মাসে টাকা জমা করতে হবে। আমি এরকম 10 বছর টাকা জমা করার পর আমাকে পেনশন দিবে, ওখানে আমাকে বেশি দিবে। তো কম দিয়ে বেশি পেলাম, এটা তো রিবা হয়ে গেল। সাধারণ রিবা ফিট করলে আমরা কি মাসটা জেনে ফেললাম যে এটা কি না জায়েজ। এরকম যত কারবার আছে, আপনার ব্যাংকের কারবার বলেন, বীমা বলেন, ব্যাংকের মধ্যে আমি কি রিবার হুকুম ফিট করলেই আমরা মাসলা জেনে ফেলি যে না জায়েজ। বীমা, বীমার মধ্যে কি আছে? বীমা কয়েক প্রকার আছে। গুড ইন্স্যুরেন্স, থার্ড পার্টি ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স। পণ্যের মোকাবেলায় বীমা। তারপরে পণ্য বলতে কি, আমি একটা গাড়ি কিনলাম, বীমা করতে হয়, গাড়ি নষ্ট হলে বীমা কোম্পানি ঠিক করে দিবে বা জরিমানা দিবে। ফ্রিজ কিনলাম, বীমা করলে বীমা কোম্পানি ফ্রিজ কি করবে, নতুন করে দিবে। গুড ইন্স্যুরেন্স। আর একটা থার্ড পার্টি ইন্স্যুরেন্স, আমি একটা গাড়ি কিনেছি, অ্যাক্সিডেন্ট যদি হয়,
এক্সচেঞ্জ জরিমানা কোম্পানি দিবে, এই জন্য আমাকে কি করতে হবে, মাসে মাসে টাকা জমা করতে হবে। এটা হলো থার্ড পার্টি ইন্স্যুরেন্স। আর একটা হলো লাইফ ইন্স্যুরেন্স। আমি মাসে টাকা জমা করব, হঠাৎ মারা গেলে তারা আমার পরিবারকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে। এগুলো সব আমরা কি করেছি, কি করে দেখিয়ে দিয়েছি হেদার মাধ্যমে, এটা নাজায়েজ আছে। কোনোটার মধ্যেই যে কোনো বীমা করি না কেন, আমি যে পরিমাণ টাকা জমা করব, প্রিমিয়াম জমা করব, তার চেয়ে 1 টাকা বেশি নেওয়া জায়েজ নেই, তাহলে রিবা হয়ে যাবে। তো যাই হোক, কথা হচ্ছিল যে আমাদের যে কোনো নতুন ব্যবসা আসুক না কেন, হেদায়ার মাসলাগুলো ফিট করলেই জায়েজ নাজায়েজ বের হয়ে যাবে। এমএলএম কোম্পানি সারাংশ জানতে পারলাম, এমএলএম কোম্পানি নাজায়েজ। কেন নাজায়েজ? এর মধ্যে সফকাতে নেবি সফকাতিন আছে, এর মধ্যে উজরত বিলা আমল আছে, আমল বিলা উজরত আছে, গরার আছে, কিমার আছে, তারপরে তালাক্কিল জালাম আছে, এসব গুলো আছে। এসকল কারণে এটা আকলু মালিল গায়ের বিল বাতিল হয়ে যায়। মৌলিক ভাবে এমএলএম কোম্পানিটা ধোকাবাজি একটা কোম্পানি, মানুষকে ধোকা দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার একটা মাধ্যম। এই জন্য এটা নাজায়েজ। এই জন্য এমএলএম কোম্পানিতে যুক্ত হওয়া যাবে না। আমাদেরকে সমাজকে বুঝাতে হবে কেউ যেন এমএলএম এ যুক্ত না হয়। এমএলএম এ কয়েক শ্রেণীর লোক যুক্ত হয়। মাসা আলেমরা যুক্ত হয়, স্বল্প আয়ের মানুষ তারা। মাসা ছাত্ররা যুক্ত হয়, স্কুল ভার্সিটি ছেলেরা যুক্ত হয়। স্কুল ভার্সিটি থেকে বুঝায় তোমরা সারা সপ্তাহ টিউশনই করো, কয় টাকা আর পাও, সপ্তাহে একদিন শুধু ডিউটি করবা, হাজার হাজার টাকা কামাই করতে পারবা। তারা এরকম যুক্ত হয়ে যায়, ধোকা দিয়ে দিয়ে মানুষকে এরকম যুক্ত করে তারা এরকম মানুষের টাকাগুলো হাতিয়ে নেয়। এই জন্য আমরা এই ব্যবসা থেকে সতর্ক থাকবো। ব্যবসা নিজেরাও করব না, কাউকে এরকম করতেও দিব না। এবং আমরা যারা মুফতি হচ্ছি, আমরা সমাজের মানুষকে এগুলো বুঝাবো, আম্মাতুন নাসকে বুঝাবো। কারণ এটা আম্মাতুন নাসকে বুঝানো জরুরি। এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আমাদের সমাজগুলোতে। কয়েকটা নাম আমি বলেছি, এই কোম্পানিগুলো চালু আছে আমাদের দেশে। কি কি বলেছিলাম? ডেস্টিনি আছে, ইনফিনিটি আছে, তিয়ানসি আছে, সেলফ আছে। এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণের এক ধরনের কি আছে, ব্যবসা আছে। এসবগুলো এমএলএম এর অন্তর্ভুক্ত। আরো নতুন নতুন অনেক আছে যেগুলো আমার জানা নেই, এবং সমাজে খুঁজলে, মার্কেটে খুঁজলে অনেক ব্যবসা এরকম পাওয়া যাবে। তো আমরা এগুলো জানবো এবং এগুলো নিজেরা মানার এবং অন্যদেরকে বোঝানোর চেষ্টা করবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে, আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম উস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি, এই সফকাতুন বিসফকা এটা জি, দৃষ্টান্ত আবার দিলে ভালো হয়। সফকাতুন বিসফকা। একটু জোরে বলেন, কথা বোঝা যাচ্ছে না। উস্তাদ জি, সফকাতুন বিসফকা এটার জি জি আলোচনাটা জি, আবার করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা। সফকাতাইনে ফি সফকাতিন, এক চুক্তির মধ্যে দুই চুক্তি হয়ে যাও। মানে আমি একটা চুক্তি করব, এর মধ্যে আরেকটা চুক্তিকে শর্ত যুক্ত করা, এটাকে সফকাতাইনে ফি সফকাতিন বলে। হেদায়া সালেসের মধ্যে মেসালটা দেওয়া হয়েছে যে রাজশাহীতে আম কিনতে গেলাম আমি, তো আম তো আমি আগে কিনে ফেলি কাঁচা থাকতেই, ছোট থাকতেই। তো নিয়ম হলো আম কেনার পরে আমটা নিয়ে যেতে হবে, কেটে দিতে হবে। তো ব্যবসায়ীরা কি করে না, আম তো নেওয়া যাবে না, আম রেখে দিতে হবে। তো আম কিভাবে রাখবো, এই জন্য তারা আম গাছ আবার ধার নেয়। তা আপনার কাছে আম কিনবো, শর্ত হলে কি করতে হবে, 1 মাস রাখতে দিতে হবে আম গাছের মধ্যে, তাহলে গাছ ধার নিল। অথবা আপনাকে আমি কি দিব, গাছে যে আম রাখবো এই জন্য আমি কি গাছ ভাড়া নিব, একটা ভাড়া দিব। তাহলে আম ক্রয় বিক্রয়ের মধ্যে কি শর্ত করা হলো, গাছের ভাড়া চুক্তি করা হলো। তাহলে 1 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ হয়ে গেল। কথা বুঝে এসেছে? জি জি উস্তাদ জি, বুঝতে পেরেছি। এখন আমরা এমএলএ এর মধ্যে সেটা ফিট করি। এমএলএম এর মধ্যে কি করে, টি প্লান্টেশন ডেস্টিনির যে গাছ কিনবো আমি, শর্ত আমাকে ডিস্ট্রিবিউটর বানাইতে হবে। ডিস্ট্রিবিউটর মানে কি, আমাকে আজির বানাইতে হবে, কর্মচারী বানাইতে হবে। আমি বিক্রি করবো, আপনি আমাকে বেতন দিবেন। তাহলে গাছ কেনার সঙ্গে কি শর্ত করা হলো, কর্মচারী বানানোকে শর্ত করা হলো, ইজারার চুক্তিকে। আবার কোম্পানি কি শর্ত করে, যে আপনাকে আমি আজির বানাবো, আমার একটা গাছ কিনতে হবে। তো ইজারার মধ্যে সে বাইকে শর্ত করে। তাহলে ইজারার সঙ্গে বাই শর্ত হয়ে গেল, সব কথা সব কথা হয়ে গেল না? বুঝে এসেছে কথাটা? জি জি আচ্ছা জি। তারপর আর কোনো প্রশ্ন? জি উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। উস্তাদ জি, যে গাড়ি কিনে কিস্তির মাধ্যমে, যেমন কি করে? একটা সিএনজি কিনলো 4 লক্ষ,
গাড়ি হ্যাঁ গাড়ি কিনে গাড়ি, হ্যাঁ 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 তখন একটা সিএনজি কিনলো 4 লক্ষ টাকা দিয়ে। জি জি কেনার পরে অন্যকে দিল যে তুমি আমারে 1 বছরে বা 2 বছরে 4,80,000 বা 50,000 টাকা দিবা। এটা কতটুকু জি ঠিক আছে? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। এটাকে মুরাবাহা বলে। সম্ভবত আপনি এরকম জানতে চেয়েছেন যে আমি একটা সিএনজি 4 লক্ষ টাকাতে নগদে কিনলাম, কিনে কারো কাছে বাকিতে বিক্রি করলাম 5 লক্ষ টাকা দিয়ে, সে কিস্তিতে টাকা পরিশোধ করবে, এটা জানতে জি চেয়েছেন আপনি? জি জি উস্তাদ, জি 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 হয়, জি হ্যাঁ, এটা জায়েজ জি আছে। উস্তাদ জি। তবে মূল্যটা নির্দিষ্ট হতে হবে, যে 5 লক্ষ টাকাই। এরকম হলে আবার জায়েজ হবে না যে আপনি যে আগে দিয়ে দেন টাকা কম, দেরি করে টাকা বেশি, এটা জায়েজ হবে না। টাকা নির্ধারণ করতে 5 লক্ষ টাকাই, এবং এটা 10 কিস্তিতে পরিশোধ করবে না, এটা জায়েজ আছে। জি উস্তাদ জি। ওস্তাদজি জাযাকাল্লাহ। আমরা অনেক সময় এরকম দেখি যে জি এরকম কোনো অফার থাকে যে জি দৈনিক 1 ঘন্টা কাজ করলে আমাদেরকে 2,000 5,000 টাকা দেওয়া হবে। এই যে আমরা কাজগুলো করতেছি, জি এই টাকাটা কি আমাদের কি পারিশ্রমিকের পারিশ্রমিক যেটা পাচ্ছি এটা কাজের থেকে বেশি হচ্ছে না এটা? কি কাজ, আপনি কি কাজ করবেন যে 2,000 টাকা দেওয়া হবে? অনেক সময় ওই যে আমরা মোবাইলের মধ্যে পোস্ট দেখি, ফেসবুকের মধ্যে এরকম কিছু কাজ, অনলাইনে কিছু কাজ দিয়ে দেয় যে এরকম এই হাতের কাজ হ্যাঁ, আর কি, এরকম অনেক সময় এরকম হয়। ওজনত বেশি হওয়া এটা তো সমস্যা না, আমি কম কাজ করে বেশি টাকা পেতেই পারি। অনেক চাকরিজীবীরা আছে যারা বড় বড় স্যার, অল্প কাজ করে ওরা একটু বেশি টাকা পায়। আবার কর্মচারী সারাদিন কাজ করে কম টাকা পায়, এটা সমস্যা না, কিন্তু দেখতে পার কাজটা হালাল কিনা। যদি আমার কাজটা হালাল হয় তাহলে আমার বেতন যতই দেখ সমস্যা নেই, কম বেশি, কিন্তু কাজটা হালাল হতে হবে। জি জি জি। জি, জি কোনো ওস্তাদ বিষয়ে আলহামদুলিল্লাহ। থাকলে বলতে পারেন, না সময় আছে। তো ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা অন্য সময় সময় পেলে ইনশাআল্লাহ আলোচনা করবো। অনেক বিষয় আছে, বর্তমানে আধুনিক কিছু বিষয় আছে। আহ যেমন বললাম সর্বজনীন পেনশন জায়েজ না না জায়েজ, তারপরে আছে হলো মোবাইল ব্যাংকিং, মোবাইলে যে আমরা যে বিকাশ লেনদেন করি, বিকাশে ক্যাশ আউট হয়, তারপরে আবার বিকাশে কি বলে ইয়া দেয়, ক্যাশব্যাক দেয়, জায়েজ কিনা, তারপরে স্যান্ড মানি করলে এখানে কিছু লাভ হয়, এগুলো ইনশাআল্লাহ একটু আমরা আলোচনা করবো। তারপর বীমা আছে, ব্যাংক আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।